পরমাণুর বিভিন্ন রূপ বা ডিফারেন্ট ভ্যারিয়েশন অফ অ্যাটম নিয়ে আমরা দেখব। এর মানে হচ্ছে একটা পরমাণু যে সবসময় একই রকমভাবে থাকতে পারে তা না, পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা চেঞ্জ হতে পারে, ভর সংখ্যা চেঞ্জ হতে পারে, চার্জ চেঞ্জ হতে পারে, নিউট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে, অনেক ব্যাপার করতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখব কতগুলো রূপ থাকে বা ভিন্ন ভিন্ন রূপভেদ থাকে একটা পরমাণুর। তো প্রথম যে রূপভেদটা সেটা আমরা বলতে পারি আইসোটোপ, এবং তারপরেরটাকে আমরা দেখব আইসোবার, তারপর আইসোটোন, তারপর আইসো ইলেকট্রনিক, তারপর আইসো স্টার এবং ফাইনালি আইসো ডায়াফার। তাহলে এই যে আমরা অনেকগুলো রূপভেদ দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটাই কিন্তু আমরা এখন বিস্তারিত আলোচনা করব এই ক্লাসটিতে। তা একদম শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে আইসোটোপ, এবং আইসোটোপ বিষয়টাকে নিয়ে যদি বলি, এই আইসোটোপটা একদম সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী এস্টন 1919 সালে। তাহলে আমি এই তথ্যগুলো একটু তোমাদের জন্য লিখে দিচ্ছি। 1919 সালে বিজ্ঞানী এস্টন আইসোটোপের ধারণাটা সর্বপ্রথম নিয়ে আসেন। এবং আইসোটোপ বিষয়টা যদি আমি একটু খোলাসা করি তাহলে আমি পাবো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে আইসো, দ্যাট মিন্স ISO, এবং আরেকটা হচ্ছে আমাদের টপস, এবং এটাকে টপস এভাবে বানানটা লেখা হয়। তো আইসো মানে হচ্ছে সেম বা একই, এবং টপস মানে হচ্ছে স্পেস বা স্থান। তাহলে যখন আমরা একই স্থানের কথা বলবো তখন সেটা আমরা আইসোটোপ বলবো। একই স্থান মানে হচ্ছে কি, এই স্থান বলতে আমরা অ্যাটমকে বুঝি। তাহলে আমরা বলতে পারি একই স্থানে বা একই মোলে বা একই অ্যাটমের মধ্যে যদি আমাদের প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে তাদেরকে বলবো আমরা আইসোটোপ। এবং তোমরা জানো কোনো একটা অ্যাটমের মধ্যে কিন্তু ভালোভাবে তিনটা জিনিস কাজ করে, একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কাজ করে, একটা হচ্ছে নিউট্রন সংখ্যা কাজ করে, একটা হচ্ছে প্রোটন সংখ্যা কাজ করে। এবং তোমরা এটাও জানো কোনো একটা পরমাণুর যদি ভরের কথা বলি, ভরটাকে আমরা নির্দেশ করি কি দিয়ে, অবশ্যই নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল দিয়ে। তাহলে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলটাকে আমরা ভর বলি এবং ভরটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আর এক্ষেত্রে আমাদের এই ভর সংখ্যাটা যদি ভিন্ন ভিন্ন হয় একই পরমাণুর জন্য, বাট প্রোটন সংখ্যাটা যদি সেম থাকে তখন আমরা বলতে পারি ওরা সবাই হচ্ছে এক একটা আইসোটোপ। তাহলে দেখো তো, আমরা যখন প্রোটন সংখ্যাটাকে ফিক্সড করে ফেলছি তাহলে ভর জিনিসটা যদি চেঞ্জ হয় তাহলে সে একমাত্র চেঞ্জ হবে নিউট্রন সংখ্যার জন্য। তা আমি বলতে পারি আইসোটোপ তৈরি হওয়ার মেইন যে কারণটা বা মেইন যে কজ, আমি যদি এখানে লিখি কারণ, তাহলে এই কারণটা হচ্ছে নিউট্রন সংখ্যার পরিবর্তন। তাহলে তুমি যদি নিউট্রন সংখ্যাকে পরিবর্তন করো, এন দিয়ে আমি নিউট্রন বোঝাচ্ছি, তবে আমাদের পরমাণুতে আইসোটোপ তৈরি হবে, আদারওয়াইজ কোনো আইসোটোপ তৈরি হবে না। তাহলে একটা পরমাণুর আইসোটোপ তৈরি হওয়ার মেইন যে কারণটা সেটা হচ্ছে নিউট্রন সংখ্যার পরিবর্তন। সেটা কিন্তু ভর সংখ্যার পরিবর্তন না, ভর সংখ্যাটা হচ্ছে ডিপেন্ড করে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলের উপর। তার মানে তুমি যদি হুট করে বলো ভর সংখ্যার পরিবর্তনের জন্য আইসোটোপ পাই, আসলে বিষয়টা তা না। যদি কোনো পরমাণুর একদম কেন্দ্র থেকে নিউট্রনটা ইমিট হয়, ইমিট মানে হচ্ছে কি বিক্ষেপণ হয় বা বলা যায় নির্গত হয়, তখন কিন্তু আমরা বলতে পারি তার নিউট্রন সংখ্যাটা কমে গেল এবং ভর সংখ্যাটা কি চেঞ্জ হয়ে গেল। অথবা যদি বাইরে থেকে কখনো নিউট্রন চলে আসে পরমাণুতে, তখনও কিন্তু আমাদের ভর সংখ্যাটা চেঞ্জ হবে। আবার একই পরমাণুর যতগুলো আইসোটোপ আছে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম মোটামুটি একই রকম হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা হাইড্রোজেন পরমাণুর 3টা আইসোটোপ দেখতে পাচ্ছি। প্রথম যে আইসোটোপটা আমরা দেখতে পাচ্ছি, তুমি খেয়াল করে দেখো, ওর নাম হচ্ছে হাইড্রোজেন। দ্বিতীয় আইসোটোপের নাম হচ্ছে আমাদের ডিউটেরিয়াম। তৃতীয় আইসোটোপের নাম হচ্ছে আমাদের ট্রিটিয়াম। তার মানে এই 3টা আইসোটোপের বৈশিষ্ট্য কী কী? আমি যদি তাদের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বের করতে চাই, অবশ্যই আমাদের প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে একদম প্রথম যে আইসোটোপটা আছে হাইড্রোজেনের, তার ম্যাসটা দেওয়া আছে কি 1, মানে ম্যাস হচ্ছে আমাদের পারমাণবিক ভর বা এ। তো এই যে আমাদের ভরটা 1 দেওয়া, এর মানে হচ্ছে ওর মধ্যে কেবল একটা প্রোটন আছে এবং কোনো নিউট্রন নেই। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কেন্দ্রের মধ্যে কেবল একটা প্রোটন ঘুরে বেড়াচ্ছে। তারপরে বাইরের দিকে আমাদের এখানে একটা ইলেকট্রন আছে, বাট এখানে কোনো নিউট্রনের উপস্থিতি নাই। এই অবস্থা আমি বলতে পারি ওর ভর সংখ্যা সত্যিকার অর্থে 1। এবং এটাকে একটু অন্যভাবে প্রকাশ করা হয়, আমি যদি সাংকেতিক চিহ্ন দিই তাহলে এটাকে প্রকাশ করা হয় অনেকটা এরকমভাবে। আমরা উপরে যেটা লিখি সেটা হচ্ছে, আমি জাস্ট এখানে লিখছি হাইড্রোজেনের প্রথমে প্রতীকটাকে লিখব, তারপরে তার একদম উপরে যেটা সেটা হচ্ছে ভর সংখ্যাকে লিখব তার বাম পাশে উপরে, এবং বাম পাশে নিচে যেটা লিখব সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যাকে লিখব। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রোটন সংখ্যা 1, আবার ভর সংখ্যাও কি 1, তাই এখানে আমরা
হাইড্রোজেনের প্রথম যে আইসোটোপ তাকে প্রকাশ করতে পারি এভাবে। তারপর আমরা 2 নম্বর যে আইসোটোপটা আছে হাইড্রোজেনের সেটাকে দেখি। এখানে আমাদের ভর সংখ্যা দেওয়া আছে 2, আর ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? একটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। একটা বলবো না, আমি জাস্ট বলবো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তো অবশ্যই তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট ওর কেন্দ্রে কিন্তু এখন একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে, তার মানে অবশ্যই তার ভর সংখ্যা কি 2 হবে। এবং এটাকে যদি আমি প্রকাশ করতে চাই এই আইসোটোপটাকে, তাহলে আমরা প্রকাশ করবো অনেকটা এভাবে। হাইড্রোজেন লিখবো, উপরে লিখবো বাম পাশে ভর সংখ্যা আর নিচে লিখবো তার প্রোটন সংখ্যা। এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তারপরে আরও একটা আইসোটোপ আছে আমাদের হাইড্রোজেনের, সেটা হচ্ছে 3 নম্বর আইসোটোপ এবং এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। এর ভর সংখ্যা হচ্ছে 3। তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রে একটা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে। তাহলে আমাদের ভর সংখ্যাটা কেমন হবে? নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। নিউট্রন আছে আমাদের 2টা, প্রোটন আছে আমাদের এখানে একটা, তো এই 2টা যোগ করলে হবে আমাদের 3। এবং এটাকেও যদি আমি প্রতীক দ্বারা প্রকাশ করতে চাই ট্রিটিয়ামকে, তাহলে সেটা হবে ভর সংখ্যা 3 আর প্রোটন সংখ্যা 1। এবং যদি কখনো এরকম প্রতীক দিয়ে দেয় তাহলে তোমরা সহজে বুঝতে পারবে সেটা আসলে হাইড্রোজেন হবে নাকি ডিউটেরিয়াম হবে নাকি ট্রিটিয়াম হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এই যে ডিউটেরিয়াম নিয়ে দেখছি, এই জিনিসটা হচ্ছে আমাদের ডি দিয়ে প্রকাশ করা হয়। এবং তোমরা কিন্তু পানির সংকেত জানো H2O, তাই না? এই পানির মধ্যে কিন্তু হাইড্রোজেনের প্রথম আইসোটোপটা ইউজ করা হয়। বাট ডিউটেরিয়াম যেটা, এটা দিয়ে আমরা পানি তৈরি করতে পারি, যেটার সংকেত হচ্ছে D2O, এবং এটাকে ভারী পানি হিসেবে ডাকা হয়। তাহলে এটার পরিচয় হচ্ছে কি, এটা ভারী পানি। তাহলে ডিউটেরিয়াম দিয়ে তৈরি করা পানিগুলোকে আমরা ভারী পানি বলবো, এবং এটার সংকেত হবে একই রকম পানির মতো, দ্যাট মিনস H2 এর মতো। তাহলে আইসোটোপের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে প্রোটন সংখ্যা যেটা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যদি প্রোটন চেঞ্জ না হয় তাহলে পরমাণু চেঞ্জ হবে না। তাহলে প্রোটন সংখ্যাকে যদি আমি ফিক্সড রাখতে পারি বা স্থির রাখতে পারি, তাহলে আমাদের পরমাণুটাও কী থাকবে? স্থির থাকবে। তার মানে হাইড্রোজেন সে নিজে একটা পরমাণুর মধ্যেই বারবার তার নিউট্রন সংখ্যা চেঞ্জ করার মাধ্যমে ভিন্ন ভিন্ন আইসোটোপ তৈরি করবে। আর তুমি যদি আইসোটোপকে মনে রাখতে চাও, জাস্ট আইসোটোপের লাস্টের এই পটাকে দেখো। আইসোটোপের শেষে কিন্তু প এই ওয়ার্ডটা আছে, মানে এটা তো ওয়ার্ড না, এটা হচ্ছে বর্ণ বা লেটার। তো এই লেটারটা আমাদেরকে কি নির্দেশ করবে? প্রোটন সংখ্যাকে নির্দেশ করবে। তার মানে যে সমস্ত পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যাটা সমান থাকবে তারাই হচ্ছে আইসোটোপ, এবং ভর সংখ্যা ভিন্ন হতে হবে, তাহলে সেটা আইসোটোপ হয়ে যাবে। এবার আমরা অনেকগুলো আইসোটোপের এক্সাম্পল দেখব। খেয়াল করে দেখো, আমাদের এখানে হাইড্রোজেনের 2টা আইসোটোপ দেখানো হয়েছে, বাট আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ কাজ করে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে নাম্বার অফ প্রোটনস, দ্যাট মিনস প্রোটনের সংখ্যা বলা হয়েছে, আর আরেকটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস বা নিউট্রন সংখ্যা দেখানো হয়েছে। তো আমরা এখন দেখব যে হিলিয়ামের 2টা আইসোটোপ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের কার্বনের 3টা আইসোটোপ দেখতে পাচ্ছি, নাইট্রোজেনের 2টা আইসোটোপ, অক্সিজেনের 3টা আইসোটোপ, তারপর নিয়নেরও 3টা আইসোটোপ। তো আমি জাস্ট একটু তোমাদেরকে কার্বনের আইসোটোপটা দেখাই। তো তুমি দেখতে পাচ্ছ কার্বনের প্রথম যে আইসোটোপ, সেখানে হচ্ছে প্রথমে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক কার্বন এবং যেটাকে আমরা পর্যায় সারণীতে দেখে থাকি। বাট পরবর্তীতে যে কার্বনের আইসোটোপটা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের নিউট্রন সংখ্যা একটা বেশি হয়েছে। আবার 3 নম্বর আইসোটোপে দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা আরও একটা বেশি হয়েছে। তার মানে নিউট্রনের সংখ্যার পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই আইসোটোপগুলো তৈরি হয়। এবং এদেরকে লেখার সিস্টেমটা দেখো, জাস্ট এই জায়গাটাতে দেখো, আমাদের উপরে বাম পাশে লিখেছে ভর সংখ্যা, নিচে লিখেছে আমাদের প্রোটন সংখ্যা। এখানেও সেম, উপরে ভর সংখ্যা, নিচে প্রোটন সংখ্যা। তো এভাবে আসলে বেসিক্যালি এদেরকে প্রকাশ করা হয়। তবে হ্যাঁ, এখানে কিছু আইসোটোপ বাদ পড়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি জাস্ট একটু লিখে দিই। খেয়াল করে দেখো, আমাদের এখানে খুব সম্ভবত ক্লোরিনের আইসোটোপটা বাদ পড়েছে। ক্লোরিনের মোটামুটি 2টা আইসোটোপ খুবই বিখ্যাত। একটার পারমাণবিক সংখ্যা 17, আরেকটারও পারমাণবিক সংখ্যা 17, বাট ভর সংখ্যাটা একটু ডিফারেন্ট। একটার ভর সংখ্যা হচ্ছে 35, আরেকটার ভর সংখ্যা হচ্ছে 37। তো এই দুটো হচ্ছে আমাদের ক্লোরিনের আইসোটোপ। তারপর আরেকটা বিখ্যাত আইসোটোপ বাদ পড়েছে এই লিস্ট থেকে, সেটা হচ্ছে আয়োডিনের আইসোটোপ, যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি একটু এই পাশে লিখি। আয়োডিনের মোটামুটি 3টা আইসোটোপ থাকে। আয়োডিন মানে হচ্ছে আই, তো আমি 3টা আইসোটোপের প্রতীক লিখে রাখছি, এবং প্রত্যেকটা আয়োডিনের পারমাণবিক সংখ্যা 53 করে, দ্যাট মিনস ওর পরমাণুতে 53টা করে প্রোটন থাকে একটা পরমাণুতে। এবং প্রথমটা যে ভর সেটা হচ্ছে 127, দ্বিতীয়টা যে ভর সেটা হচ্ছে 129, এবং 3 নম্বর আইসোটোপের যে ভর সেটা হচ্ছে 131। তো এই 3টা আইসোটোপটা হচ্ছে আমাদের আয়োডিনের জন্য কাজ করে। তারপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট আইসোটোপ লিখে রাখতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে ক্রোমিয়ামের আইসোটোপটা লিখে রাখতে পারি, জাস্ট তোমাদের বোঝার জন্য, বা বলা যেটা ইম্পর্টেন্ট আছে। তো যেহেতু লিস্টে নাই, আমি একটু লিখে রাখছি। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তার মানে তার
পরমাণুর কেন্দ্রে 24টা প্রোটন থাকে, বাট এক ক্ষেত্রে তার ভরটা হয়েছে 51, আরেক ক্ষেত্রে তার পারমাণবিক ভর হচ্ছে আমাদের 52। তার মানে এদের দুজনের মধ্যে যেহেতু প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা ভিন্ন, তার মানে এরা দুজন হচ্ছে কি অবশ্যই আইসোটোপ হিসেবে কাজ করবে। তো এখন আমাদের প্রকৃতিতে কিন্তু প্রত্যেকটা পরমাণুর সবগুলো আইসোটোপ পাওয়া যায়, এবং এরা যে পাওয়া যাচ্ছে প্রকৃতিতে তারা কিন্তু 100% পাওয়া যায় না, মানে কিছু অংশ অনুসারে পাওয়া যায়। যেমন আমি ধরতে পারি যে আমরা প্রকৃতিতে অক্সিজেনের যে আইসোটোপগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের আমাদের 3টা আইসোটোপ আছে, বাট এই 3টা আইসোটোপ কিন্তু একদম 100% একসাথে প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে তারা একটু ভিন্নভাবে পাওয়া যায়। তো এই যে ভিন্নভাবে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা আইসোটোপের আপেক্ষিক পরিমাণটাকে হিসাব করে তারপরে ক্যালকুলেশনগুলো করি। দ্যাট মিনস আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে আইসোটোপের আপেক্ষিক পরিমাণ, এবং এটা নিয়ে আমরা কেন কাজ করব, কেননা প্রকৃতি বা নেচারের মধ্যে কোনো আইসোটোপ 100% ঠিকঠাক মতো পাওয়া যায় না, জাস্ট একটা অংশ পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি কোনো একটা পরমাণুকে নিয়ে আসো, ধরো এটা হচ্ছে একটা পাথর, কার্বনের তৈরি পাথর, এবং কার্বনের অবশ্যই আইসোটোপ আছে, তার মানে এই পাথরের মধ্যে আমি বলতে পারবো না যে 100% আমাদের কার্বন 12 আইসোটোপ আছে। ওর মধ্যে কিছু অংশ কার্বন 13 আইসোটোপও থাকতে পারে, কিছু অংশ কার্বন 14 আইসোটোপও থাকতে পারে। তো এই তিনটা আইসোটোপ মিলিয়ে হচ্ছে আমাদের এই 100% পাথরটা তৈরি হবে। সেজন্য আমি বলতে পারি আমাদের এখানে প্রত্যেকটা আইসোটোপের উপাদানই হচ্ছে কি এক একটা আপেক্ষিক উপাদান। যেমন আমি অক্সিজেনের উদাহরণটা তোমাদেরকে দিয়েছিলাম, আমি জাস্ট পরিমাণগুলো লিখে রাখি। যেমন অক্সিজেনের একটা আইসোটোপ কী ছিল, একটা ছিল হচ্ছে আমাদের 16, 8, এরকম একটা আইসোটোপ ছিল। প্রকৃতিতে তুমি যদি যে কোনো একটা বস্তু বা উপাদান দেখো, তার মধ্যে অক্সিজেনের এই আইসোটোপের পরিমাণটা পাবে 99.76%, তার মানে 100% তুমি পাচ্ছ না। আবার যদি তুমি অক্সিজেনের আরেকটা আইসোটোপের কথা বলো, সেটা হচ্ছে অক্সিজেন 17, তাহলে এই আইসোটোপের যে পরিমাণটা তুমি প্রকৃতিতে পাবে সেটা হচ্ছে 0.037%, তার মানে এটাও তুমি 100% পাচ্ছ না। আবার আরেকটা অক্সিজেনের উপাদান আছে, সেটা হচ্ছে অনেকটা কত ছিল, এর পরের ভর সংখ্যাটা, দ্যাট মিনস 18 ছিল। তাহলে এখানে আমরা সেম আইসোটোপ পাচ্ছি অক্সিজেনের 18 পারমাণবিক ভরযুক্ত, তো সেক্ষেত্রে এটার উপাদানটা হচ্ছে প্রকৃতিতে 0.204%। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমরা প্রকৃতিতে বা নেচারের মধ্যে কোনো স্পেসিফিক আইসোটোপকে 100% হিসেবে পাই না, তাদের একটা অংশ হিসেবে পাই। তো এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন কার্বনের কথাই বললাম, আমরা এখানে কার্বনের কিন্তু 2টা আইসোটোপ পাচ্ছি, তাই না, 3টা আইসোটোপ পাচ্ছি। তো আমি এখানে প্রথম 2টার কথা বললাম, তৃতীয়টা হচ্ছে একটা স্পেশাল আইসোটোপ, তো এটাকে নিয়ে আমরা এখন কাজ করছি না আপাতত। কেন স্পেশাল, কারণ এটা দিয়ে হচ্ছে আমাদের ডেট মেনটেন করা হয়, মানে একটা মৃত দেহ বা একটা জীবন্ত ফসিল বা মৃত ফসিল যেটাই বলি না কেন, সেটা কতদিন আগে মারা গিয়েছে বা পৃথিবী থেকে চলে গিয়েছে তার জীবন, সেটা বের করার জন্য আসলে এই কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। তো আমরা বাকি 2টো আইসোটোপের পরিমাণটা একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রকৃতিতে মোটামুটি কার্বন 12 যে আইসোটোপটা আছে সেটা পাওয়া যায় 98.89%, এবং যেটা হচ্ছে কার্বন 13 আইসোটোপ সেটাকে পাওয়া যায় প্রকৃতিতে 1.11%। এবং একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ যে মোটামুটি আমরা যদি সবগুলো আইসোটোপের পরিমাণকে যোগ করি তাহলে কিন্তু আমরা 100% পেয়ে যাচ্ছি। অর্থাৎ তোমরা এখানে যোগ করে দেখো, প্রায় 100% হয়ে যাবে। আবার তোমরা কার্বনের এই 2টো আইসোটোপের পরিমাণকে প্রকৃতিতে যোগ করে দেখো, প্রায় 100% হয়ে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি প্রকৃতিতে কোনো একটা নির্দিষ্ট বস্তুর মধ্যে 100% স্পেসিফিক কোনো আইসোটোপকে পাবে না, জাস্ট আইসোটোপের একটা মিক্সচার পাবে, যেখানে হয়তো কিছু পার্সেন্ট থাকবে একটা আইসোটোপ, কিছু পার্সেন্ট থাকবে আমাদের আরেকটা আইসোটোপ। তার মানে তুমি যখন এরকম একটা কার্বনকে নিবে, এই কার্বনের পাথর বা উপাদানের মধ্যে আসলে 98.89% থাকবে কার্বন 12 আইসোটোপ, 1.1% মানে 1.11% থাকবে আমাদের কার্বন 13 আইসোটোপ। এখন এই যে আমরা কিছু পার্সেন্টেজ হিসাবগুলো পাচ্ছি, এদের একটা স্পেসিফিক নাম আছে, এদেরকে বলা হয় আপেক্ষিক প্রাচুর্যতা, যেটা আমাদের হচ্ছে টপিকের নাম। তার মানে আমি যদি এখানে এই পরিমাণটাকে দেখাই, এর নাম হচ্ছে আমাদের আপেক্ষিক প্রাচুর্যতা। তাহলে আমি বলতে পারি প্রকৃতিতে অক্সিজেন 18 এটার আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে 0.204%, আবার প্রকৃতিতে অক্সিজেন 17 আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে 0.037%। আবার আমি বলতে পারি প্রকৃতিতে কার্বন 12 আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে 98.89%। তো এখন আমি এখান থেকে একটা হিসাব তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে একটা পরমাণুর গড় ভর বের করার হিসাব। তাহলে হিসাবটা হচ্ছে কীরকম, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি। হিসাবটা হচ্ছে, তুমি ধরে নাও তোমার প্রকৃতিতে
কোন একটা পরমাণুর আইসোটোপ আছে 3টা। তুমি ধরে নাও একটা মোলের কথা বা একটা মৌলিক পদার্থের কথা। তাহলে আমি একটা মৌলিক পদার্থ ধরে নিলাম এবং এই মৌলিক পদার্থ যে কোনো একটা নাম দিলাম আমি এ। আচ্ছা, এ না দিয়ে আমি এক্স দিই। তাহলে এক্স হচ্ছে একটা মৌলিক পদার্থ এবং প্রকৃতিতে এই মৌলিক পদার্থের 3টা আইসোটোপ আছে। তাহলে আমি ধরে নিলাম ওর 3টা আইসোটোপ আছে এবং এই 3টা আইসোটোপের প্রত্যেকটার অবশ্যই পারমাণবিক ভর থাকবে, কেননা আমরা দেখেছি আইসোটোপের পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন থাকে বাট প্রোটন সংখ্যা সেম থাকে। তো আমি এই 3টার পারমাণবিক ভরকে ধরে নিলাম M1, M2 এবং M3। এবার এই 3টা আইসোটোপের অবশ্যই আপেক্ষিক প্রাচুর্যতাও থাকবে। তার মানে আমি এদের প্রকৃতিতে আপেক্ষিক প্রাচুর্যতা ধরে নিলাম কয়েকটা পার্সেন্টেজ হিসেবে। দ্যাট মিন্স আমি ধরে নিলাম প্রথমটার A% আছে প্রকৃতিতে, পরেরটা B% আছে, পরেরটা আমাদের C% আছে। তো এই পার্সেন্টেজগুলো মিলিয়ে কিন্তু আমাদের 100% হয়। এখন আমি যদি এই মৌলিক পদার্থের যে কোনো একটা পরমাণুর গড় ভর বের করতে চাই, আমি একটু লিখি। আমরা এইভাবে লিখব যে এই মোলের একটা পরমাণুর গড় ভর বা বলা যায় অ্যাভারেজ ম্যাস বের করতে যদি চাই, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র বানাতে পারি। আমাদের সূত্রটা অনেকটা এমন হবে, আমরা একটা ভাগফল হিসেবে সূত্রটাকে লিখব। আমরা উপরে রাখবো হচ্ছে প্রত্যেকটা আপেক্ষিক প্রাচুর্যতার সাথে তাদের পারমাণবিক ভরের গুণফলকে এবং তারপর তাদের সবগুলোকে যোগ করে দিব। দ্যাট মিন্স তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট প্রত্যেকটা মৌলিক পদার্থের আপেক্ষিক প্রাচুর্যতার সাথে তাদের পারমাণবিক ভরগুলোকে আমি গুণ করেছি এবং টোটালটাকে আমি ভাগ করে দিয়েছি 100 দিয়ে। এবং যেহেতু আমরা একটা পরমাণুর গড় ভর বের করছি আর পরমাণুর ভরটা আমরা AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট হিসেবে প্রকাশ করি, তাহলে আমরা যে ভরটা পাবো সেই ভরের ইউনিটটা হবে অ্যাটমিক ম্যাস ইউনিট। এবং মজার বিষয় হচ্ছে তুমি যদি কোনো একটা মৌলিক পদার্থের পরমাণুর ভর বের করতে চাও, সেটাও কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারি। তাহলে এটা একই সাথে কোনো একটা মৌলিক পদার্থের পারমাণবিক ভরকেও নির্দেশ করে। তাহলে আমি এটাও লিখতে পারি, এটা দ্বারা আমরা কোনো একটা মৌলিক পদার্থের পারমাণবিক ভরকেও বের করতে পারি। তো সব ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, বাট অবশ্যই ওই মৌলিক পদার্থের প্রকৃতিতে তার আপেক্ষিক প্রাচুর্যতা থাকতে হবে এবং অবশ্যই তার আইসোটোপটা থাকতে হবে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আইসোবার। দ্যাট মিনস সেটা আমাদের পরমাণুর আরেকটা রূপভেদ, যেখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আইসোবারের মধ্যে ভিন্ন ভিন্ন পরমাণু কাজ করে। দ্যাট মিনস তুমি যদি ভিন্ন ভিন্ন পরমাণু দেখো এবং প্রত্যেকটা পরমাণু যদি ভর সংখ্যা সমান থাকে, তাহলে অবশ্যই প্রোটন সংখ্যাটা ভিন্ন থাকবে, তখন তাদেরকে বলা হয় একে অপরের আইসোবার। যেমন আমরা একটা বিখ্যাত এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আর্গন, তারপর হচ্ছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। তুমি দেখতে পাচ্ছ এখানে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম এরা তিনজনই হচ্ছে ভিন্ন ভিন্ন পরমাণু। দ্যাট মিনস একজনের সাথে কিন্তু আরেকজনের সেভাবে সম্পর্ক নেই, বাট তুমি যদি দেখো তাদের প্রত্যেকের ভর কিন্তু আমাদের 40 করে, যেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। তাহলে আইসোবারে যেটা হয় সেটা হচ্ছে পারমাণবিক ভর বা এটা সবসময় সেম থাকে, বাট আণবিক মানে যেটা হচ্ছে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে ভিন্ন হয়। তাহলে বা পারমাণবিক ভর এটা ফিক্স থাকে, বাট প্রোটন সংখ্যা P যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট হয়। তখন আমাদের এই ধরনের পরমাণুগুলোকে আমরা একত্রে বলতে পারি আইসোবার। যেহেতু আমাদের প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট বা ভিন্ন, তাই আমি বলতে পারি আইসোবারগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন পরমাণু ক্ষেত্রে কাজ করবে, কখনোই একই পরমাণু ক্ষেত্রে কাজ করবে না। তাহলে একই পরমাণু ক্ষেত্রে কাজ করে হচ্ছে আইসোটোপ, বাট আইসোবারটা অবশ্যই ভিন্ন ভিন্ন পরমাণুর জন্য কাজ করবে। তো এখানে মাত্র আমরা একটা এক্সাম্পল দেখলাম, বাট বর্তমানে আমাদের অনেকগুলো কিন্তু এরকম আইসোবার এক্সাম্পলটা আছে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পলের কথা বলি, ধরা যাক হাইড্রোজেনের কথা বলি এবং হিলিয়ামের কথা বলি। খেয়াল করে দেখো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে 1, দ্যাট মিনস তার কেন্দ্রে একটা মাত্র পরমাণু থাকে, বাট হিলিয়ামের যেটা সেটা হচ্ছে 2। এখন আমাদের হাইড্রোজেন আর হিলিয়ামের এমন আইসোটোপ আছে যাদের ভর হচ্ছে 3 করে। তার মানে আমরা বলতে পারবো এরা দুজন হচ্ছে তখন একে অপরের আইসোবার হিসেবে কাজ করবে। তার মানে আমরা সিঙ্গেলভাবে যদি এই দুটোকে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের আইসোটোপ এবং এটা হচ্ছে আমাদের হিলিয়ামের আইসোটোপ। বাট এই দুটো আইসোটোপ আবার একে অপরের আইসোবার হিসেবে কাজ করে। তার মানে আইসোটোপ এরাও আসলে আইসোবার হিসেবে কাজ করবে যদি তাদের ভর সংখ্যাটা সেম থাকে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি অনেকটা এরকম, যেমন আমি কার্বন এবং নাইট্রোজেনের এক্সাম্পলটা দিতে পারি তোমাদেরকে। কার্বন
এবং নাইট্রোজেন এই দুটোরই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7, বাট এদের দুজনেরই একটা আইসোটোপ আছে যাদের পারমাণবিক সংখ্যা মানে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 14 করে। তাহলে দেখো কার্বন 14 এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ, আবার নাইট্রোজেন 14 এটা হচ্ছে নাইট্রোজেনের একটা আইসোটোপ, বাট এই দুটো ভিন্ন ভিন্ন আইসোটোপ একে অপরের সাথে মিলিয়ে তাদের ভর সংখ্যাটা সেম রেখেছে, তার মানে এদের নাম হচ্ছে কি আইসোবার। তাহলে আইসোবার হতে গেলে তাদেরকে আগে আইসোটোপ হতে হবে, তারপর তারা আইসোবার হবে। আমি এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি, খুবই বিখ্যাত একটা এক্সাম্পল, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে জিঙ্ক, এবং এটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে। কপার এবং জিঙ্ক এদের পারমাণবিক সংখ্যা বা পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 29টা এবং 30টা করে, বাট এদের দুজনেরই পারমাণবিক ভর হচ্ছে 64 করে, তার মানে এরা দুজনও একে অপরের আইসোবার হিসেবে কাজ করে। তারপর আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিব, সেটা হচ্ছে জ্যানন এবং বেরিয়ামের। জেনন এটাকে এক্সি ধারা লেখা হয়, বেরিয়ামকে বিএ ধারা লেখা হয়, এবং এদের দুজনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54 এবং 56 করে। তাই যদি হয় তাহলে আমাদের ভর সংখ্যাটা তাদের সেম থাকে, দ্যাট মিনস 130 করে থাকে, তাই এরা দুজনে হচ্ছে কি আইসোবার হিসেবে কাজ করবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের রেডিয়াম এবং অ্যাক্টিনিয়াম নিয়ে। আমি একটু এখানে লিখি, রেডিয়ামকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং অ্যাক্টিনিয়ামকে এসি দিয়ে প্রকাশ করা হয়। রেডিয়ামের পারমাণবিক যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের 88, এবং অ্যাক্টিনিয়াম যেটা সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 89, তার মানে তাদের মধ্যে প্রোটন সংখ্যাটা ভিন্ন। আর প্রোটন সংখ্যা যখন ভিন্ন হবে অবশ্যই পরমাণুটা কী হবে, ভিন্ন হবে, বাট এদের দুজনেরই ভর হচ্ছে একই রকম, দ্যাট মিন্স রেডিয়ামের ভর হচ্ছে 228 এবং অ্যাক্টিনিয়ামেরও ভর হচ্ছে 228, তাহলে বলতে পারি এরা একে অপরের আইসোবার হিসেবে কাজ করে। এখন এখানে একটা বিশেষ কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে কার্বন ভার্সেস নাইট্রোজেন। এখন আমি যদি নাইট্রোজেন 14 দিকে তাকাই, এটা কিন্তু একটা স্বাভাবিক পরমাণু। তোমরা যদি নাইট্রোজেনের কথা দেখে থাকো তাহলে দেখবে 14 ভরযুক্ত 7 পারমাণবিক সংখ্যাযুক্ত নাইট্রোজেনটা একটা ভালো নাইট্রোজেন। কেন ভালো বললাম? কারণ ও একদমই পিওর, ওর মধ্যে কোনো রেডিও অ্যাক্টিভিটি নেই বা তেজস্ক্রিয়তা নেই, এবং পর্যায় সারণীতে আমরা যে নাইট্রোজেনকে পেয়ে থাকি সেটাও হচ্ছে এটা, দ্যাট মিনস ওর ভরও 14 থাকে। বাট আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা যখন দেখতে পাচ্ছি 6, এটা ঠিক আছে, বাট কার্বনের পারমাণবিক ভর কিন্তু সাধারণত 14 থাকে না, 12 থাকে, যেটা তোমরা জানো। তার মানে পর্যায় সারণীতে 12 ভরযুক্ত কার্বনকে আমরা দেখতে পাই। তাই আমি এখানে যে কার্বনটাকে লিখেছি এটা আসলে পিওর বা বিশুদ্ধ বা ভালো কার্বন না, এটা একটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক কার্বন। দ্যাট মিনস এই কার্বনটা যেরকম থাকার কথা ছিল সেরকম থাকেনি, সে অন্যরকম হয়ে গেছে তার ভর সংখ্যাটা 12 থেকে 14 হওয়াতে। তাই এই ধরনের কার্বনগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে আনস্টেবল বলি। দ্যাট মিন্স এরা ওয়ান কাইন্ড অফ রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। তার মানে আমরা যে কার্বনটাকে দেখছি সেটা টোটালি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ কার্বন, বাট আমরা যে নাইট্রোজেনটাকে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল, বা বলা যায় এটা রেডিও অ্যাক্টিভ না বা তেজস্ক্রিয় না। এখন কিভাবে আমরা চাইলেই এই স্বাভাবিক নাইট্রোজেন থেকে কার্বনের আইসোবারটা তৈরি করতে পারি সেটা আমরা একটু ছোট্ট করে দেখব, যেটা তোমাদেরকে দেখানো আমার উচিত বলে মনে হবে, এই জন্য আমি দেখাচ্ছি। তো তুমি এখানে স্বাভাবিকভাবে নাইট্রোজেনটাকে নাও, এটা হচ্ছে স্বাভাবিক নাইট্রোজেন যেটা পর্যায় সারণীতে থাকে। তুমি করবে কি, তুমি এই নাইট্রোজেনটাকে এখন আঘাত করবে। কি দিয়ে আঘাত করবে? একটা নিউট্রন দিয়ে আঘাত করবে, এবং আমরা জানি নিউট্রনের ক্ষেত্রে ভরটা থাকে হচ্ছে 1 এবং তার চার্জটা থাকে হচ্ছে 0। তখন আমাদের নিউট্রনকে এভাবে প্রকাশ করা হয়। যখনই তুমি নিউট্রন দিয়ে আমাদের এই নাইট্রোজেনটাকে আঘাত করবে তখন একটা দারুণ কাহিনী ঘটবে, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের এই নাইট্রোজেনটা তখন কার্বনে কনভার্ট হয়ে যাবে, এবং আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এবং এক্ষেত্রে আমাদের আরও একটা জিনিসে সে কনভার্ট করবে, সেটা হচ্ছে হাইড্রোজেনে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমাদের নিউট্রন দিয়ে যখন আমরা নাইট্রোজেনটাকে আঘাত করব, স্বাভাবিক নাইট্রোজেনকে, সে তখন কার্বন বানাবে এবং হাইড্রোজেন বানাবে, এবং হাইড্রোজেনেরও পারমাণবিক সংখ্যা আমরা 1 জানি। কিন্তু এই ক্ষেত্রে যে হাইড্রোজেনটা বানাবে এটা শুধুমাত্র হাইড্রোজেন হিসেবেই থাকবে, তার মানে তার ভর সংখ্যাটা একই হবে। যে আমরা হাইড্রোজেনের যে আইসোটোপগুলো পড়েছিলাম, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তো সেই ক্ষেত্রে আমরা প্রথম আইসোটোপটাকে পাচ্ছি হাইড্রোজেন হিসেবে। তাহলে হাইড্রোজেনের যদি ভর সংখ্যা 1 হয়, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল ভর 14 এবং 1, তার মানে 15। তো 15 থেকে 1 এখানে চলে গেছে 14, তার মানে বাকি 14টা ভর এখানে থাকবে। তাহলে খুব সিম্পল কথা যদি বলি সেটা হচ্ছে, তুমি যদি কার্বন 14 এই আইসোটোপটা বানাতে চাও তাহলে স্বাভাবিক নাইট্রোজেন নেবে যেটার পারমাণবিক ভর হচ্ছে 14, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, সেটাকে সিম্পলি একটা নিউট্রন দিয়ে আঘাত করবে। তখন এই নিউট্রনটা কি করবে? একটা তেজস্ক্রিয় কার্বন বানাবে,
এবং সাথে সাথে একটা হাইড্রোজেনের আইসোটোপ বানাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে আমাদের এই জিনিসটা হচ্ছে একটা আইসোটোপ, যেটা হচ্ছে নাইট্রোজেনের আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ বানানটা এরকম না, আইসোটোপ। এবং এটা হচ্ছে আমাদের কার্বনের একটা আইসোটোপ। বাট এই ক্ষেত্রে নাইট্রোজেনের আইসোটোপটা হচ্ছে স্বাভাবিক বা বলা যায় নর্মাল, আর কার্বনের আইসোটোপটা হচ্ছে অস্বাভাবিক বা অ্যাবনর্মাল বা আনস্টেবল বা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। তাহলে অনেকগুলো নামে আমরা এটাকে ডাকতে পারি। যখন আমরা কৃত্রিম পদ্ধতিতে তেজস্ক্রিয় পদার্থ বা আইসোটোপ তৈরি করি, তখন আমরা এরকম বাইরে থেকে নিউট্রন বা আলফা বা বিটা বা গামা কণা নির্গত করে তৈরি করে থাকি। তাহলে এখানে যে প্রসেসে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপটা তৈরি করলাম কার্বনের, এটা টোটালি একটা কৃত্রিম পদ্ধতি বা আর্টিফিশিয়াল প্রসেস টু প্রোডাক্ট দ্য রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, টু প্রডিউস রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। ওকে, তাই যদি হয়ে থাকে আমরা এরপরে আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের আইসোটোন। তো আইসোটোন বিষয়টা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আইসোবার কীভাবে মনে রাখবে। একদম লাস্ট টার্মিনালে দেখো আইসোবারের এই জায়গাটাতে কিন্তু একটা রো আছে, তাই না? মানে লাস্টে আমাদের বার আছে। বার বলতে তুমি এটাকে ভর ধরে নিতে পারো। তাহলে যে সমস্ত পরমাণুগুলোর পারমাণবিক ভর হচ্ছে সেম বা সমান, বাট প্রোটন সংখ্যাটা হচ্ছে ডিফারেন্ট, তারই হচ্ছে কি আমাদের আইসোবার হিসেবে কাজ করবে। আর অবশ্যই আরেকটা বিষয় মনে রাখবে, আইসোবারটা কিন্তু কখনোই একই পরমাণু বা সেম পরমাণুর মধ্যে হয় না, এটা অবশ্যই ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে হয়। তাহলে আমরা এখন আইসোটোন জিনিসটা দেখি। খেয়াল করে এখানে আমি নামের শেষে টোন দেখতে পাচ্ছি, দ্যাট মিনস অ্যানি বা ন দেখতে পাচ্ছি, ন লেটারটা দেখতে পাচ্ছি। তার মানে এখানে বলা যায় এটা নিউট্রনের সাথে সম্পর্কিত। তাই যে সমস্ত পরমাণুগুলোর নিউট্রন সংখ্যা সমান বা সেম থাকবে, তারাই হচ্ছে আমাদের আইসোটোন হিসেবে কাজ করবে। তো দেখো তো এখানে নিউট্রন সংখ্যা সেম মানে কি, আমরা অনেকগুলো পরমাণুর কথা বলতে পারি। তার মানে আইসোটোনের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন পরমাণু নিয়ে কাজ করব, আইসোবারের মতো একটা মাত্র পরমাণু নিয়ে কখনোই কাজ করব না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে সেটা সবচেয়ে বেশি সুবিধার হবে। সেটা হচ্ছে কি, আমরা হাইড্রোজেনের একটা আইসোটোপ নিতে পারি। ধরো যাক হাইড্রোজেনের একটা আইসোটোপ ছিল ট্রিটিয়াম, এটাকে নিলাম। তারপর আমরা হিলিয়ামের একটা আইসোটোপকে নিতে পারি, সেটা হচ্ছে 2 এবং 4। তো এখন এই দুটোকে নিয়ে আমি যদি একটু জাজ করি এদেরকে, তাহলে আমি দেখব এদের নিউট্রন সংখ্যা আসলে কত। আচ্ছা, আমি এখানে এভাবেই রাখি। এবার আমরা হিসাব করি। দেখো, আমি যদি প্রথমটার দিকে তাকাই হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে আমাদের টোটাল ভর সংখ্যা কী ছিল, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো এখন এখানে আমাদের টোটাল ভর সংখ্যা হচ্ছে 3, প্রোটন সংখ্যা হচ্ছে 1টা, নিউট্রন সংখ্যা কয়টা জানি না। তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা কিন্তু 2টাই হবে, তাই না? যেহেতু আমরা এ থেকে পি কাটা দিলে 2 পাবো। আবার সেম জিনিস হিলিয়ামের জন্য যদি দেখি, তাহলে এখানে আমাদের ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা এখানে দেওয়া আছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2, আর নিউট্রন সংখ্যা আমরা জানি না। তো এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো কেবল 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের একটা আইসোটোপ যেটা ছিল ট্রিটিয়াম এবং হিলিয়ামের একটা আইসোটোপ, এই দুটোর মধ্যে নিউট্রন সংখ্যাটা হচ্ছে সমান। আর নিউট্রন সংখ্যা যদি সমান থাকে, তাহলে আমি বলতে পারি এরা একে অপরের আইসোটোন হিসেবে কাজ করবে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন। তো দেখো, কার্বনের জন্য আমরা জানি যে একটা আইসোটোপ তার পারমাণবিক ভর থাকে হচ্ছে 13, এবং নাইট্রোজেনের স্বাভাবিক যে আইসোটোপটা সেটা হচ্ছে পারমাণবিক ভর 14 থাকে। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ আমাদের যদি নিউট্রন সংখ্যা বের করি, তাহলে সেটা হবে ভর সংখ্যা 13 মাইনাস প্রোটন সংখ্যা 6। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7। আবার নাইট্রোজেনের জন্য যদি তুমি দেখো, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখানে আমরা পাচ্ছি কি 7। তাহলে আমি বলতে পারি কার্বন 13 আইসোটোপ এবং নাইট্রোজেন 14 আইসোটোপ, এরা একে অপরের আইসোটোন হিসেবে কাজ করে। এরকম আমরা অসংখ্য উদাহরণ দেখতে পারি আরও। আমি জাস্ট তোমাদেরকে একটু লিখে দিচ্ছি উদাহরণগুলো। যেমন আমি সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের কথা বলতে পারি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের 12, বাট সোডিয়ামের ভর হচ্ছে 13, মানে 13 না 23, আর ম্যাগনেসিয়ামের ভরটা হচ্ছে আমাদের 24। তো তুমি একটু হিসাব করে দেখো, এখানেও কিন্তু আমাদের প্রোটন মানে নিউট্রন সংখ্যাটা সেম থাকবে, তাই এরা একে অপরের আইসোটোন হিসেবে কাজ করবে। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, খুবই পপুলার একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার। খুবই পপুলার একটা এক্সাম্পল। তো আমি সংখ্যাগুলো একটু রেড কালারে লিখছি। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ফসফরাসের 15, সালফার হচ্ছে 16। তার মানে পারমাণবিক সংখ্যা মানে কি, তাদের পরমাণুতে কয়টা করে প্রোটন থাকে সেটা। তো এখন এদের ভরগুলো আবার ইন্টারেস্টিং। সিলিকনের 30, ফসফরাসের 31, সালফারের হচ্ছে 32। তো তুমি যদি সবগুলো হিসাব করে দেখো, তাহলে দেখবে তাদের সবার মধ্যে কিন্তু প্রোটন সংখ্যাটা সমান। দ্যাট মিনস এখানে হিসাব করলে কত আসে, প্রোটন সংখ্যা সবার 20 করে আসে। 20 না,
এখানে হচ্ছে 16 করে আসে, রাইট? তো এটা হচ্ছে 16 পাবো, 31 মাইনাস 15 16 পাবে, 32 মাইনাস 16 16ই পাবে। তাহলে এদের সবার নিউট্রন সংখ্যা যেহেতু সমান, তাই এরা একে অপরের আয়তন হিসেবে কাজ করবে। তারপর আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা পটাশিয়ামকে চিনি, ক্লোরিনকে চিনি এবং ক্যালসিয়ামকে চিনি। খেয়াল করে দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 17, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 20। বাট ওদের ভর যদি দেখি, পারমাণবিক ভর, তাহলে পটাশিয়ামের হচ্ছে আমাদের 39, ক্লোরিনের হচ্ছে আমাদের 37 এবং আমরা যদি ক্যালসিয়ামের কথা বলি সেটা হচ্ছে 40। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ক্লোরিনের পারমাণবিক ভর জানি 35.5, তাই না? তো এটা আসলে গড় পারমাণবিক ভর এবং আমরা জাস্ট একটা আইসোটোপ নিয়ে কাজ করছি ক্লোরিনের, যে আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 37। তাই আমরা স্পেসিফিক ক্লোরিনের আইসোটোপ নিয়ে যদি কাজ করি, আছে এটাকে আমি একটু ফাঁকা করে লিখি, 19 39। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা পাচ্ছি আমরা 20টা, প্রোটন না নিউট্রন সংখ্যা। 39 মাইনাস 19 করলে আমরা 20 পাবো, 37 মাইনাস 17 করলে আমরা 20 পাবো, 40 মাইনাস 20 করলে আমরা 20 পাবো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যাটা সমান, তাই এরা তিনজনই হচ্ছে কি আমাদের আইসোটোন হিসেবে কাজ করবে। তারপর আরেকটা বড়সড় এক্সাম্পল তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কোনটা দেখাবো, আমরা একটা দেখাই, সেটা হচ্ছে রেডিয়াম, আর একটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। রেডিয়ামের একটা আইসোটোপ আছে যার পারমাণবিক সংখ্যা 88 এবং পারমাণবিক ভর হচ্ছে 226। অ্যাক্টিনিয়ামের আরেকটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে 89 পারমাণবিক সংখ্যা, বাট পারমাণবিক ভর হচ্ছে 227। তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বিয়োগফলটা যদি করি, প্রতি ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যাটা সেম পাবো। তো আমি একটু হিসাব করে দেখি কত হয়। আমাদের এখানে মোটামুটি 138 হয় হচ্ছে নিউট্রন সংখ্যা। তার মানে দুটোর মধ্যে যেহেতু নিউট্রন সংখ্যা সমান, এরা একে অপরের আইসোটোন হিসেবে কাজ করবে। তারপরে যে ভিন্ন রূপটা আছে আমাদের পরমাণু, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক বিষয়টা এরকম, দেখো আইসো মানে হচ্ছে কি, আইসো মানে হচ্ছে একই বা সেম, তার মানে একই রকম থাকবে। কি থাকবে? ইলেকট্রনিক বলতে আমরা ইলেকট্রন সংখ্যাকে বুঝবো। তার মানে যখন অনেকগুলো পরমাণুর মধ্যে একই রকম ইলেকট্রনের সংখ্যা থাকবে, তখন তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকগুলো আয়ন দেওয়া আছে এবং আমরা যদি প্রত্যেকটা আয়নের ইলেকট্রন সংখ্যা খুঁজে বের করি, দেখো কত হবে। একটা বিষয় দেখো, মাঝখানে আমরা নিয়নকে রেখেছি এবং আমরা জানি নিয়নের মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে, অবশ্যই 10টা ইলেকট্রন থাকবে। তারপর নিয়নের মধ্যে 10টা প্রোটন থাকবে এবং নিয়নের মধ্যে বলা যায় 10টা নিউট্রনও থাকবে। তো আমরা এত দূরে যাব না, আমরা জানি যে নিয়ন মানে হচ্ছে পর্যায় সারণীতে 10 নম্বর পারমাণবিক সংখ্যাযুক্ত একটা মৌল। তো সেক্ষেত্রে আমরা 10টা ইলেকট্রন নিয়ে এখানে কাজ করব। এখন আমরা জাস্ট তার আগের যে মৌলিক পদার্থটা আছে, দ্যাট মিনস ফ্লোরিন, এটার দিকে তাকাই। আমরা নর্মালি জানি যে ফ্লোরিনের মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে? 9টা থাকবে, কারণ তার প্রোটন সংখ্যা 9টা। আর আমরা জানি কোনো একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সংখ্যাটা সমান হয়, তার মানে আমাদের ফ্লোরিনে 9টা ইলেকট্রন থাকে। বাট তুমি এখানে এক্সট্রা একটা মাইনাস দেখতে পাচ্ছ। এই মাইনাসটা কি মিন করে? বাইরে থেকে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে চলে এসেছে। তার মানে আগে ছিল 9টা ইলেকট্রন, এখন একটা এক্সট্রা ইলেকট্রন চলে এসেছে, তাই ফ্লোরিনের উপর আমরা মাইনাস দিয়েছি। তো টোটাল আমাদের এখানে ইলেকট্রন হবে 10টা। তাহলে দেখতে পাচ্ছ নিয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা 10টা, আবার ফ্লোরিনের মধ্যেও ইলেকট্রন সংখ্যা 10টা। একইভাবে তুমি যদি সোডিয়ামের দিকে তাকাও, তাহলে দেখতে পাচ্ছ নর্মালি সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? অবশ্যই 11টা ইলেকট্রন থাকবে, কেননা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাই তার মধ্যে 11টা করে প্রোটন এবং নিউট্রন থাকবে, মানে প্রোটন এবং ইলেকট্রন থাকবে। বাট আমি যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিই, তখন তার উপর একটা পজিটিভ চার্জ বসে যাবে। তার মানে ইলেকট্রনটা যখন চলে যাচ্ছে, তখন কোনো একটা পরমাণু হয়ে যাচ্ছে পজিটিভ আয়নযুক্ত, আর যখন আমরা ইলেকট্রনটা দিচ্ছি পরমাণুকে, তখন সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ আয়নযুক্ত। তো এই যে আমরা সোডিয়ামের কথা বললাম, এখানে যেহেতু আগে 11টা ইলেকট্রন ছিল, এখন আমরা একটা ইলেকট্রন বাইরে বের করে দিয়েছি, তার মানে ওই একটা ইলেকট্রনকে আমরা মাইনাস করে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি। তখন আমাদের কিন্তু ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10টা, যা হচ্ছে আমাদের নিয়নের সমান। তো আমি বলতে পারি ফ্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস নিয়ন, এদের সবারই কি 10টা করে ইলেকট্রন আছে। তাহলে একটা বিষয় যদি তুমি দেখো, আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আমাদের এই জায়গাগুলোতে প্রত্যেকটার মধ্যে কিন্তু 10টা করে ইলেকট্রন আছে। তোমরা যদি হিসাব করে দেখো, তাহলে সবগুলোর মধ্যে বের করতে পারবে 10টা করে আমাদের ইলেকট্রন রয়েছে। তো এখন এই যে আইসো ইলেকট্রনিকের কথা বললাম, এটা দুইটা জিনিসের ক্ষেত্রে হতে পারে।
সেটা হচ্ছে কি আমরা এখন ইলেকট্রনের সংখ্যা নির্ণয়টা দেখব যে আমরা দুইভাবে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি এবং দুই ক্ষেত্রে আমাদের আইসোইলেকট্রনিক বিষয়টা কাজ করবে। সেক্ষেত্রে হচ্ছে কি একটা হলো আয়নের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি, আরেকটা হচ্ছে মূলকের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি। এই সংখ্যা নির্ণয় করার মাধ্যমে আমরা ধরে ফেলতে পারবো আমাদের আয়নগুলোর মধ্যে আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্য আছে কিনা কিংবা মূলকগুলোর মধ্যে আমাদের আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্য আছে কিনা। আয়ন বিষয়টা কীরকম তুমি উপরে দেখতে পাচ্ছ, নিয়ন বাদে বাকি যারা ছিল সবাই হচ্ছে এক একটা আয়ন। তাহলে আয়ন হওয়ার মেইন শর্ত হচ্ছে একটা স্পেসিফিক মৌলিক পদার্থ আমাদের থাকতে হবে এবং ওই মৌলিক পদার্থের মধ্যে আমাদের ইলেকট্রনের কম বেশি এই জিনিসটা থাকতে হবে। ইলেকট্রন যদি বেশি হয় সেই মৌলিক পদার্থটা হবে আমাদের নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক আয়নের। ইলেকট্রন যদি মানে কম হয় বা ইলেকট্রনটাকে যদি আমি সরিয়ে ফেলি কোথাও, তখন আমাদের ওই মৌলিক পদার্থটা হবে পজিটিভ আয়নযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত। তো এখানে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ আয়নযুক্ত আমাদের যেই আয়নগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, তারপর হচ্ছে নাইট্রোজেন 3 মাইনাস। আবার ধনাত্মক আধানযুক্ত বা আয়নযুক্ত যে সমস্ত আয়ন আছে সেগুলো হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস, তারপর আছে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপর আছে আমাদের অ্যালুমিনিয়াম 3 প্লাস। এবং আমরা এই জায়গাটাতে যদি ইলেকট্রনের সঙ্গে হিসাব করার সিস্টেমটা কি, যেটা আমি একটু আগে দেখিয়েছি, ওটা হচ্ছে আমাদের আয়নের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করার সিস্টেম। অর্থাৎ তুমি ওই মৌলিক পদার্থটার মধ্যে থাকা প্রোটনের সংখ্যাটা কি ইলেকট্রন সংখ্যা ধরবে, আর যদি মাইনাস থাকে যত সংখ্যক মাইনাস থাকবে আমরা তত সংখ্যক ইলেকট্রনকে যোগ করব, আর যদি প্লাস থাকে যত সংখ্যক প্লাস থাকবে আমরা তত সংখ্যক ইলেকট্রনকে বিয়োগ করব। যেমন আমি ফাইনালি আরেকটা বের করে দেখাই। ধরো আমি এখন N3 মাইনাস এটার ইলেকট্রন সংখ্যা বের করব, দ্যাট মিনস এই আয়নের ইলেকট্রন সংখ্যা বের করব। তো তুমি সাধারণত জানো নাইট্রোজেনের মধ্যে, আমি যদি নাইট্রোজেনের কথা বলি এই জায়গাটাতে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তার মানে ওর মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। তাহলে নর্মালি নাইট্রোজেনে 7 ইলেকট্রন বা 7টা ইলেকট্রন থাকে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ 3টা চার্জ আছে, এর মানে ভালো নাইট্রোজেনের মধ্যে বাইরে থেকে আমরা এক্সট্রা 3টা ইলেকট্রন সাপ্লাই দিয়েছি, এজন্য ওর চার্জটা ঋণাত্মক হয়ে গেছে। তো আমরা 7 ইলেকট্রনের সাথে 3 ইলেকট্রন যদি যোগ করি তুমি দেখতে পাবে টোটাল আমরা 10টা ইলেকট্রন পাচ্ছি। তার মানে এই N3 মাইনাস বাকি সবার সাথে আইসো ইলেকট্রনিক। আবার আমি যদি Al3 প্লাস এই আয়নটার জন্য ইলেকট্রন সংখ্যা বের করি, আবার দেখাচ্ছি অ্যালুমিনিয়াম নর্মালি 13টা প্রোটন যুক্ত, তাই অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে 13টা, তার মানে এখানে 13টা ইলেকট্রন আছে। বাট আমরা কি করেছি, পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি। পজিটিভ চার্জ কখন দেখব, যখন আমরা কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনকে নিয়ে যাব। যেহেতু আমরা এখানে 3টা ইলেকট্রনকে নিয়ে গেছি, এই জন্য এখানে 3টা পজিটিভ চার্জ দেখা যাচ্ছে। তাহলে তুমি 13টা ইলেকট্রন থেকে জাস্ট 3টা ইলেকট্রনকে বাদ দাও, তাহলে তুমি টোটাল যে ইলেকট্রনটা পাবে সেটা হচ্ছে 10টা ইলেকট্রন পাবে। তার মানে অ্যালুমিনিয়াম 3 প্লাসের সাথে আমাদের নাইট্রোজেন 3 মাইনাস এটা আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্য বজায় রাখে। তো আমরা উপরের লাইনের মধ্যে যতগুলো আয়ন লিখেছি আর একটা মৌলিক পদার্থ লিখেছি, এদের সবারই ইলেকট্রন সংখ্যা সমান বা এরা সবাই হচ্ছে একে অপরের আইসোইলেকট্রনিক। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে আমরা আইসোটোপ দেখেছি, আইসোবার দেখেছি, আইসোটোন দেখেছি, এদের সবার মাঝে একটা লিমিটেশন ছিল যে এদের সংখ্যাটা অতটা বেশি ছিল না। বাট তুমি চাইলে কিন্তু পর্যায় সারণীতে অনেকগুলো মৌলিক পদার্থের আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্য তৈরি করতে পারো। তার মানে তুমি চাইলে কিন্তু অনেকগুলো সংখ্যক আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্য পেতে পারো কোনো একটা পর্যায় সারণীর মধ্যে থাকা মৌলগুলোর মধ্যে। তো আমরা তো দেখলাম যে মৌলিক পদার্থের বা আয়নের ক্ষেত্রে কিভাবে আমরা আইসোইলেকট্রনিক বৈশিষ্ট্যটা বের করি। এবার আমরা দেখব মূলকের ক্ষেত্রে সেভাবে কিভাবে কাজ করে। বিষয়টা হচ্ছে কি, তোমাকে যদি 2টা মূলক দেওয়া হয়, যৌগমূলক বলে এগুলোকে, সেক্ষেত্রে তোমাকে ধরে ফেলতে হবে যে তাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান আছে কিনা। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে একটা ধনাত্মক যৌগমূলক দিলাম এবং এই ধনাত্মক যৌগমূলকটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নকে। তো অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে NH4 প্লাস, তো এটা একটা ধনাত্মক যৌগমূলক। এখন আমি যদি এটার ইলেকট্রন সংখ্যাটা বের করার চেষ্টা করি, তাহলে দেখো কিভাবে বের করতে হয় এটা। তুমি দেখতে পাচ্ছ অ্যামোনিয়ামের মধ্যে আমাদের 2টা জিনিস আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে 4টা হাইড্রোজেন। তাহলে এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা বের করব কিভাবে। প্রথমে আমরা নাইট্রোজেনটাকে দেখব, নাইট্রোজেনটা একদম ভদ্র ভালো হিসেবে আছে। তো এই যে আমরা একদম শুরুর দিকে টোটাল যেই উপাদানগুলো আছে সেগুলোর ইলেকট্রন সংখ্যা বের করব এবং উপরে যে চার্জটা আছে দ্যাট মিনস প্লাস বা মাইনাস, ওটাকে নিয়ে একদম লাস্টে কাজ করব। তাহলে আমরা প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা দিলাম 7টা, কেননা আমরা জানি নাইট্রোজেনের একটা অণুতে 7টা একটা পরমাণুতে 7টা ইলেকট্রন থাকে।
তারপর ওর সাথে যোগ করব কাকে? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাকে। তুমি দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এবং প্রত্যেকটা হাইড্রোজেনে আমরা জানি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে 4টা হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন থাকবে কয়টা? 4টা করে, মানে টোটাল 4টা থাকবে, হ্যাঁ 4 × 1। তো তাই যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল 11টা ইলেকট্রন পাচ্ছি আমরা শুধুমাত্র NH4 এর মধ্যে। এবার আমরা প্লাসের বিষয়ে আসি। আমরা প্লাস বলতে কি বুঝি? প্লাস বলতে বুঝি এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বের হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল ইলেকট্রন ছিল 11টা, ওখান থেকে আমি যদি একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিই তাহলে টোটাল ইলেকট্রন আমরা পাবো 10টা। তাহলে এই যে 10 আমরা পেয়েছি, এটাই কি আমাদের অ্যামোনিয়াম যে যৌগমূলকটা আছে তার মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা। তো এভাবে আমরা কোনো একটা যৌগমূলক থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এখন আমি যদি তোমাদেরকে ঋণাত্মক কোনো একটা যৌগমূলক দিই তখন কি করবে? যেমন আমি তোমাদেরকে দিলাম CO3 2-, এটা একটা ঋণাত্মক যৌগমূলক। এখন এখান থেকে আমাদের ইলেকট্রন সংখ্যাটা বের করে দেখতে হবে। সিস্টেমটা কি? সিস্টেমটা খুবই সোজা, আগের মতোই। তুমি দেখতে পাচ্ছ প্রথম কাজ হচ্ছে CO3 এটার ইলেকট্রন সংখ্যা বের করা। সি হচ্ছে কার্বন, তার মধ্যে 6টা করে ইলেকট্রন থাকে আমরা জানি, প্লাস ও হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের মধ্যে 8টা করে ইলেকট্রন থাকে এবং এখানে টোটাল অক্সিজেন সংখ্যা হচ্ছে 3টা। তো এটা আমরা আগে বের করব। তাহলে 3 আর 24 + 6, দ্যাট মিনস 30 হবে। এবং ফাইনাল কাজ হচ্ছে কি? এখানে দেখতে পাচ্ছি চার্জ হচ্ছে -2। চার্জ -2 মানে হচ্ছে আমি বাইরে থেকে এক্সট্রা 2টি ইলেকট্রন ওকে সাপ্লাই করেছি। তাই তুমি যখন 30টা বের করে ফেলবে তখন ফাইনালি আমরা 2টা ইলেকট্রন যোগ করে দেব, তখন আমরা পাবো টোটাল 32টা ইলেকট্রন। তো এভাবে আমরা নেগেটিভ বা ঋণাত্মক যৌগমূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বের করব। তাহলে আইসো ইলেকট্রনিক শুধুমাত্র যে মৌলিক পদার্থ বা আয়নের ক্ষেত্রে হয় না, এটা যৌগমূলকের ক্ষেত্রেও হয়। এবং আমি কিন্তু তোমাদেরকে এখনও দেখাইনি যে কোন দুটো যৌগমূলক আইসোইলেকট্রনিক, বাট এরকম অনেক যৌগমূলক আছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান হলেই তারা কিন্তু আইসোইলেকট্রনিক হয়ে যায়। আমি জাস্ট এখানে মূলকের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে সেই সিস্টেমটা দেখিয়েছি, বাট এদের দুজনের মধ্যে যে তারা আইসোইলেকট্রনিক হবে তা দেখাইনি, কেননা অ্যামোনিয়াম এখানে 10টা ইলেকট্রনধারী, আবার কার্বনের যে আয়নটা সেটা হচ্ছে 32টা ইলেকট্রনধারী। তাই এরা একে অপরের আইসোইলেকট্রনিক কখনোই হবে না। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের আইসোস্টার সম্পর্কে একটু জানতে হবে। আইসোস্টার মানে হচ্ছে আমাদের এমন কিছু স্পিসিস বা প্রজাতি বা বলা যায় এমন কিছু যৌগগুলোকে বোঝায় যে সমস্ত যৌগের মধ্যে বা বলা যায় যে সমস্ত অণুর মধ্যে আমাদের পরমাণু এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে আইসোস্টারগুলো হচ্ছে কি আমাদের ভিন্ন ভিন্ন স্পিসিস বা প্রজাতি বোঝায়, অথবা আমি যদি বলি ভিন্ন ভিন্ন অণু তাহলে কথাটা সবচেয়ে ভালো হবে। অণু মানে হচ্ছে মলিকুল। তাহলে ভিন্ন ভিন্ন অণু বা মলিকুলের মধ্যে যদি 2টা জিনিস আমরা একই দেখি, কি কি জিনিস? একটা হচ্ছে ওই সমস্ত অণুর মধ্যে থাকা পরমাণুর সংখ্যা এবং ওই সমস্ত অণুগুলোর মধ্যে থাকা ইলেকট্রন সংখ্যা, এই দুটো যদি সেম হয় তাহলে আমি বলতে পারি তারা একে অপরের আইসোস্টার। তো বিষয়টা কীরকম একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। আমি এখানে তোমাদের কতগুলো জিনিস লিখে দিচ্ছি। ধরো আমি এখানে একটা ধাপে লিখে দিলাম হচ্ছে অণু, তারপর ওই অণুর মধ্যে থাকা পরমাণুগুলো কি কি হবে সেগুলো আমরা এখানে লিখলাম, এবং টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে ওই অণুর সেটা আমরা এখানে লিখলাম। প্রথম একটা এক্সাম্পল দিলাম কার্বন মনোঅক্সাইড। খেয়াল করে দেখো কার্বন মনোঅক্সাইড এই অণুর মধ্যে 2টা পরমাণু আছে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন, তার মানে পরমাণুর সংখ্যা হচ্ছে 2। আবার কার্বনের মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে 6টা, অক্সিজেনের মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে 8টা। তাহলে 6 আর 8 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে টোটাল 14টা ইলেকট্রন। তাহলে কার্বন মনোঅক্সাইডে টোটাল আছে 14টা ইলেকট্রন। এখন আমরা কার্বন মনোঅক্সাইড বাদ দিয়ে নতুন একটা অণু দেখব, যেটা হচ্ছে ধরো নাইট্রোজেন অণু। তাহলে নাইট্রোজেন অণুর মধ্যে তুমি দেখতে পাচ্ছ পরমাণু কয়টা? 2টা, কেননা একটা নাইট্রোজেনে 2টা নাইট্রোজেন পরমাণু থাকে, মানে একটা নাইট্রোজেন অণুতে 2টা নাইট্রোজেন পরমাণু থাকে, এই জন্য ওর সংখ্যা হচ্ছে N2। তাহলে আমরা পরমাণু সংখ্যা পাচ্ছি 2টা, এবং ইলেকট্রন কত পাবো? তো একটা নাইট্রোজেনে আমরা জানি 7টা ইলেকট্রন থাকে, আরেকটা নাইট্রোজেনে আমাদের 7টা ইলেকট্রন থাকে। তো এই দুটো ইলেকট্রন যদি আমি যোগ করি 7 7, আমাদের আসবে 14টা ইলেকট্রন। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে নাইট্রোজেনের যে পরমাণু এবং নাইট্রোজেনের যে অণু এবং কার্বন মনোঅক্সাইডের যে অণু, এদের দুজনেরই 2টা করে পরমাণু আছে এবং 14টা করে ইলেকট্রন আছে। তার মানে এরা একে অপরের আইসোস্টার হিসেবে কাজ করবে। তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দেখে এরকম আমি আরেকবার তোমাদেরকে ছক করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো এখানে আমরা অণু নিয়ে কাজ করব, ওই অণুতে থাকা পরমাণুর সংখ্যা নিয়ে কাজ করব এবং ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ করব। কোন 2টা এক্সাম্পল দেওয়া যায়? আমার মনে হয় আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করতে পারি। কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন
মানে নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে লাফিং গ্যাস, যেটা দিলে তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবে। তো এরকম একটা গ্যাস নিয়ে কাজ করব। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো পরমাণু সংখ্যা কয়টা, অক্সিজেন আছে 2টা এবং কার্বন আছে 1টা, তার মানে 3টা। নাইট্রাস অক্সাইড যেটা, দ্যাট মিন্স নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে হচ্ছে আমাদের 1টা, তাই এখানেও পরমাণু সংখ্যা হচ্ছে 3টা। এবার আমরা ইলেকট্রন সংখ্যা একটু হিসাব করি অন্যভাবে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে খেয়াল করে দেখো কার্বনের মধ্যে ইলেকট্রন আছে 6টা, অক্সিজেন আছে 2টো, একটা অক্সিজেনে 8টা করে ইলেকট্রন থাকে, তাই 2টা অক্সিজেনে আমাদের 8 দুগুণে 16টা ইলেকট্রন থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা পাচ্ছি এখানে 22টা। আবার নাইট্রাস অক্সাইডের কথা যদি বলি, নাইট্রোজেন আছে 2টো, একটা নাইট্রোজেনে 7টা করে ইলেকট্রন থাকে, তাই 2টা নাইট্রোজেনে 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকবে। আর এখানে একটা আছে হচ্ছে আমাদের অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 8টা। তো এটাও যদি আমি হিসাব করি 7 দুগুণে 14 যোগ করলে আমরা পাবো 22টা ইলেকট্রন। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ যে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এরাও একে অপরের আইসোস্টার হিসেবে কাজ করে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বের করতে দিব, এটা হচ্ছে এক্সট্রা একটা জিনিস যেটা তুমি HW হিসেবে বের করবে। সেটা হচ্ছে তুমি ট্রাই করবে এই দুটো যৌগ আইসোস্টার কিনা সেটা বের করা বা প্রমাণ করা। একটা হচ্ছে আমাদের বিখ্যাত বেনজিন এবং আরেকটা হচ্ছে আমাদের B3N3H6, যেখানে বি হচ্ছে বোরন, N হচ্ছে নাইট্রোজেন, এস হচ্ছে আমাদের হাইড্রোজেন। তো তোমরা টেস্ট করে দেখবে, অবশ্যই এই দুটো যৌগ আইসোস্টার হবে এবং তোমরা ট্রাই করবে প্রথমে তাদের পরমাণুগুলোর সংখ্যা বের করবে, তারপর তাদের মধ্যে থাকা টোটাল ইলেকট্রনের সংখ্যাটাও বের করবে। তারপরে আমাদের পরমাণুর আরও একটা রূপভেদ হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফারে যেটা ঘটে সেটা হচ্ছে খুবই শর্টকাট একটা জিনিস ঘটে, সেটা হলো তুমি যদি অনেকগুলো পরমাণু নাও, তাদের ভর সংখ্যাকে যদি তুমি বিয়োগ করো তাদের পারমাণবিক সংখ্যার দ্বিগুণ থেকে, এবং এই বিয়োগফলটার মান নিয়ে যদি তুমি কাজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মান সেম হয় তাহলে তারা হবে একে অপরের আইসোডায়াফার। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে সমস্ত পরমাণুগুলোর জন্য এই মানটা সেম থাকে, এই মানটা মানে হচ্ছে কি, এ হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর জেড হচ্ছে আমাদের পারমাণবিক যে ভর, মানে না, এ হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা, আর জেড হচ্ছে আমাদের স্পেসিফিকভাবে পারমাণবিক সংখ্যা। তো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি 3টা এক্সাম্পল নিই, একটা হচ্ছে কার্বন, একটা নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের 7 এবং অক্সিজেনের হচ্ছে 8। তার মানে কার্বনের জন্য জেডের মানটা হচ্ছে 6, নাইট্রোজেনের জন্য জেডের মানটা হচ্ছে 7 এবং অক্সিজেনের জন্য আমাদের জেডের মানটা হচ্ছে 8। এই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যার মান। কিন্তু কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 12, নাইট্রোজেন হচ্ছে আমাদের 14, অক্সিজেনের হচ্ছে কি 16। তাহলে কার্বনের জন্য আমি জানি এর মান হচ্ছে 12, নাইট্রোজেনের জন্য এর মানটা এখানে 14, অক্সিজেনের জন্য আমাদের এখানে এর মানটা হবে হচ্ছে 16। তাই যদি হয় তাহলে তুমি এখানে হিসাব করে দেখো এই মানগুলো কি আসে। তা আমি যদি এখানে A-2Z করি এবং মডুলাসের ভিতরে যদি তার মানটাকে বের করতে চাই, তুমি দেখবে টোটালি 0 আসছে, কেননা এ হচ্ছে আমাদের 12 আর এখানে 2 × Z মানে কি 6 দুগুণে 12, তার মানে 12 - 12 = 0 চলে আসছে। এখানে তুমি যদি সেম কাজ করো, A-2Z যদি বের করো, তুমি এখানে দেখতে পাবে এই মানটা আমাদের 0 আসছে, কেননা এ হচ্ছে আমাদের 14 আর 2 × Z মানে কি 7 দুগুণে 14, তাহলে 14 থেকে 14 বাদ দিলে আমরা 0 পাবো। ফাইনালি অক্সিজেনের জন্য যদি তুমি A-2Z এটা বের করতে চাও, দেখবে এটা 0ই আসছে। কেন? কারণ এখানে এ হচ্ছে আমাদের 8 এবং আমাদের 2 × Z এটা হচ্ছে আমাদের 8 দুগুণে 16, না এ হচ্ছে আমাদের 16। খেয়াল করো অক্সিজেনের জন্য আমাদের এ হচ্ছে 16 আর Z হচ্ছে কি 8, তাহলে 16 - 16 = 0 চলে আসে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এই 3টা মৌলিক পদার্থের ক্ষেত্রে আমাদের A-2Z এদের মানটা সেম এসেছে, দ্যাট মিনস 0 এসেছে। এখন সব ক্ষেত্রে যে 0 আসবে তা না, কিছু ক্ষেত্রে অন্য মানও আসবে, বাট আমাদের এই এক্সাম্পলটার জন্য তিনটার মান 0 এসেছে। তাই আমি বলতে পারি আমাদের এখানে এরা একে অপরের আইসোডায়াফার হিসেবে কাজ করবে।